আজ আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ রিসালাত সিদ্দিক, উদ্যোক্তা ও উন্নয়ন অধিকার বিশেষজ্ঞ, উপনির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। আমি ওনার সাথে কথা বলতে চাই। প্রথমেই শুভ সকাল। শুভ সকাল। রিসালাত ভাই কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আমাকে আপনাদের এই আয়োজনে দাওয়াত দেওয়ার জন্য। একটু আগেই সমকালীন বাস্তবতা নিয়ে আমরা একটু জেনে নিই। ফুটবল ফ্যান নিশ্চয়ই আপনি, কোন দলের সমর্থন করছেন? আমি ব্রাজিলের সমর্থক। আই ফিল ফর ইউ। কেমন লাগছে আর্জেন্টিনার কালকে এই অসাধারণ কামব্যাক? এই বিষয় নিয়ে কথা বলতে না যাওয়াটা বোধহয় ভালো হবে। কোন মানে ওই যে আমার এমন একটা বিপদ হয়, বাংলাদেশে আসলে ব্রাজিল সাপোর্টার হলেই ধরে নেওয়া হয় যে কেউ অ্যান্টি আর্জেন্টিনা হবে। এইটার আসলে আমি কখনোই বিশ্বাসী ছিলাম না। তার উপরে আমি ক্লাব পর্যায়ে আসলে বার্সেলোনার ফুটবলের সাপোর্টার। সো তাতে যেটা হয়েছে, মেসিকেও আমি আসলে পার্সোনালি সাপোর্ট করি। আমরা যারা ফুটবল পছন্দ করি, ফুটবল ভালোবাসি, মেসির খেলা পছন্দ করতেই হবে, কোনো বিকল্প নেই আমাদের কাছে। তো ওই হিসেবে বলতে গেলে যে কেমন লাগছে উত্তরটা আসলে দিতে যাওয়াটা বিপজ্জনক। বাট আমার কথা হচ্ছে যে ল্যাটিন আমেরিকান একটা টিম ওয়ার্ল্ড কাপে থাকাটা খুব প্রয়োজন। এটা অনেক বেশি ইউরোপীয় ফুটবল হয়ে যাচ্ছে। আমরা যে ক্লাসিক ফুটবল বলতাম, একটু ছন্দের খেলা বলতাম, সেই খেলাটা আসলে দেখতে চাইলে আসলে কোনো না কোনো ভাবে আর্জেন্টিনা ব্রাজিলের বিকল্প নেই আমাদের কাছে। যেহেতু ব্রাজিল হচ্ছে এখন এই খেলার মাঠে, সেই ক্ষেত্রে আর্জেন্টিনার থাকাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। না হলে বাংলাদেশে তো ফিফার যে উত্তেজনা উন্মাদনা সেটাই শেষ হয়ে যাবে সব। রিসালাত, খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন, যেহেতু এই মুহূর্তে ব্রাজিল নেই এবং লাতিন আমেরিকার একটা দেশ খেলছে আর্জেন্টিনা, আমরা চাই না চাই পছন্দ করি ফুটবল, তার অন্য কোনো ফেভারিট টিম আছে এই মুহূর্তে আপনার? আমার মানে ব্রাজিলের পরে দুঃখজনকভাবে প্রিয় টিম ইতালি, তারপরে হচ্ছে স্পেন। আচ্ছা, তাহলে স্পেন এখন আছে, আমরা আশাবাদী এবং স্পেনের এবার সম্ভাবনা অনেক বেশি। ফুটবল বাস্তবতা থেকে আমরা এবার একটু মাঠের বাস্তবতায় আসি। আমি কিছুক্ষণ আগেই দর্শকদের জানাচ্ছিলাম, নিম্নাঞ্চলে প্লাবিত হতে শুরু করেছে এবং খুব স্বাভাবিকভাবেই পাহাড়ের উজানের ঢল, উজানে বৃষ্টিপাত সবকিছু মিলেমিশে বছরের একটা সময় আমরা সংকটময় একটা সময় পার করছি। যেহেতু মানবিক উন্নয়ন সংস্থার সাথে আপনি কাজ করছেন, এই সময়টা আপনাদেরও একটা চাপ যায়। সার্বিক প্রস্তুতিটাকে কেমন আমাদের এই মুহূর্তে? দেখুন, আমাকে না জাতিগতভাবে সবসময় একটা প্রশ্নের সম্মুখীন আমাকে বিভিন্ন সময় হতে হয়েছে যে জাতিগতভাবে আমরা অলস কিনা। বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম যখন করতে যাই, তখন আমি প্রথম উত্তরটা সবাইকে এটা দেই যে আমাদের না অলস হওয়ার জাতিগতভাবে কোনো সুযোগ নেই। প্রতি বছর আমাদের ভৌগোলিক অবস্থান বলি, প্রাকৃতিক সিচুয়েশন বলি, আমাদের জলবায়ুর পরিবর্তনের যে ইম্প্যাক্ট আমরা আসলে বাংলাদেশের উপর দেখতে পাই, তাতে আমাদের এই যে নিম্নাঞ্চলের মানুষগুলোকে বা বন্যা প্রবণ যে এলাকাগুলোতে মানুষকে প্রতি বছর তাদের জীবন রিস্টার্ট করতে হয়। একদম, আপনি যত চেষ্টা করেন, দেখেন ঘুরে ফিরে আমরা কি বলি, কখনো বন্যার এই পরিস্থিতিটা তৈরি হলে আপনারা আশ্রয় কেন্দ্রে চলে যাবেন। আশ্রয় কেন্দ্রে কেন যেতে বলতে বাধ্য হচ্ছে? বিকজ যেই প্রস্তুতি আপনার থাকুক না কেন, যেটা যদি কোনো কারণে পানির একটা পর্যায়ের উপরে উঠে যায়, আপনার আসলে ঘর বাড়ি প্লাবিত হবেই, আপনার স্ট্রাকচারটা টিকে যেতে পারে, ভিতরের জিনিসপত্র, আপনার যে দৈনন্দিন রিকোয়ারমেন্টের জিনিস কোনোটাই টিকবে না। সেই পরিস্থিতিতে আপনাকে আশ্রয় কেন্দ্রে যেতে হয়, যে আবার ফেরত এসে প্রতি বছরই মোটামুটি আপনাকে পুনরায় আপনার জীবন শুরু করতে হয়। এটা কিন্তু আমাদের একটা রেগুলার অবস্থা, আমাদের চর্চায় চলে এসেছে চর্চা। এবং আমরা যারা আসলে শহরে থাকি তারা বুঝতে না পারলেও, আপনি চিন্তা করেন যে গ্রামে যারা কাজ করছে, যাদের সাথে নিয়ে আমরা কাজ করছি, আমাদের গত কয়েক বছর ধরে যদি দেখেন যে হঠাৎ বন্যা, মানে আমাদের যে ফ্ল্যাশ ফ্লাড বলি, এটার কিন্তু আপনি কোনোভাবে আসলে প্রিপারেশন নিয়েও আপনি কিছু করতে পারবেন না। আপনি ওই আশ্রয় কেন্দ্র, আপনার ওই সময়কার একটা সাহায্য দেওয়া, তারপরে আসলে জীবন পুনরায় শুরু করা। সো ওই পরিস্থিতিটার জন্য প্রিপারেশন আমাদের যেটা থাকে সাধারণত, আমরা যেহেতু জানি বছরের এই সময়টাতে আসলে এই ধরনের পরিস্থিতি হবে, সাধারণত প্রিভেন্টিভ মেজার যতটুকু নেওয়া পসিবল, যে তাদেরকে বলা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র, দামি জিনিসপত্র, এগুলোকে আসলে একটু রক্ষা করা। তারপরে হচ্ছে আপনার যদি কৃষি কাজের সাথে যারা জড়িত, ওই সমস্ত এলাকায় কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণে আসলে তথ্য প্রযুক্তি, আমরা যদি বলি যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, আমাদের এই দেশগুলোতে আসলে যত রকমের উন্নয়ন পসিবল হয়েছে, যে আপনি ধরেন এখন পানির উপরে কচুরিপানা দিয়ে, কচুরিপানার উপরে চাষবাস হচ্ছে, আমরা ফ্লোট ফার্মিং করছি, কারণ এটা ছাড়া আসলে বেঁচে থাকার তাদের কোনো উপায় নাই। সো এই জাতীয় যত উৎকর্ষতা আমাদের কিন্তু তৈরি হয়েছে, এবং সেভাবে মানুষ কিন্তু সার্ভাইভালের একটা প্রসেস তৈরি করে নিয়েছে। আর আমাদের আরেকটা কাজ করতে হয়, এই সময় আমরা বিভিন্ন ধরনের সাহায্য পৌঁছাই, খাওয়া দাওয়া, তাদের একটা ইমিডিয়েট হেল্প দরকার হয়, সেই ধরনের প্রস্তুতি নিয়ে আমাদের টিম
থাকে। তার বাইরে আমাদের সাধারণত স্বাস্থ্য ক্যাম্প থাকে, যেখানে থেকে আসলে এই সময় বিভিন্ন পানিবাহিত রোগের প্রবণতা তৈরি হয়, সেই জায়গায় আমরা একটা সাহায্য দেওয়ার চেষ্টা করি। আর যেটা আমরা করি এই সময়, যারা ক্ষুদ্র অর্থায়নের সাথে জড়িত, ওই সময় হয়তো আসলে আমরা তাদের সাথে একদম সরাসরি যেটা দাঁড়ায়, টাকা তো তাদের নেওয়া বন্ধই করে দেওয়া হয়, বন্ধ করে দিয়ে বরং তাদের কাছে উল্টা আসলে সাহায্যের অর্থ পৌঁছানোর চেষ্টা করা হয়, অথবা খাওয়া দাওয়া দৈনন্দিন যে প্রয়োজন চাল ডাল যেগুলো আসলে শুকনো খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা, সেটার আসলে আমরা একটা প্রিপারেশন আগে থেকে নিয়ে রাখি সিজনটা শুরু হওয়ার আগে। চমৎকার। এই একটা জায়গায় একটা প্রশ্ন থেকেই যায়, সিদ্ধার্থ তুমি নিজে একজন চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা সবচেয়ে বেশি বিপর্যস্ত হয় এবং নারী এবং শিশু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই সময়টাতে। আমরা জানি আমাদের করার কিছু নেই, এটাও সত্য। আমরা কার্বন নিঃসরণের জন্য দায়ী নই, কিন্তু এটার ফলাফল হিসেবে ভুক্তভোগী আমরা। খরায় আমরা পুড়ি, প্লাবনে আমরা ভাসি, ভূকম্পনে আমাদের জীবন আতঙ্কিত হয়। এবার যেটা নতুন করে হয়েছে তা হচ্ছে, আমরা যেটা দেখেছি পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বিগত যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। আমরা যদি বান্দরবানের কথা বলি, খাগড়াছড়ির কথা বলি, একটু আগে রাঙামাটির কথা আমার সহকর্মী শামসুল আমাদের জানাচ্ছিল, ভয়টা সবচেয়ে বেশি বেড়েছে এবার পাহাড়ে প্লাবনের জন্য। ভূমিধসের একটা সংখ্যা নতুন করে তৈরি হয়েছে। পাহাড় অশান্ত, পাহাড় পাদদেশ অশান্ত, নিম্নাঞ্চল অশান্ত। করবোটা কি আমরা? করবো কি? আমাদের উপায়টা কি আছে এখানে এই মুহূর্তে? ইমিডিয়েট রেসপন্স আমাদের কি হওয়া উচিত? যেহেতু আপনার একটা পদক্ষেপের সাথে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং পদক্ষেপ অপেক্ষাকৃত বেশ প্রতিষ্ঠিত এবং পুরনো একটি মানবিক সংস্থা, সেই জায়গা থেকে একটু আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, আমি আবার বলি যে এই জাতীয় ক্ষেত্রে সাধারণত আমরা যে প্রক্রিয়াটা অবলম্বন করি সেটাকে আমরা সাধারণত বলি সমন্বিত উন্নয়নের একটা প্রক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করি। এটা আজকের থেকে শুধু না, আপনি যদি আমাদের একটু ইতিহাসের দিকে চলে যান, ধরুন যখন থেকে আসলে মাইক্রো ফাইন্যান্স বলি বা আমাদের এই নন প্রফিট সেক্টরটা শুরু, তখন কিন্তু প্রথমে কেউ ক্ষুদ্র অর্থায়ন দিয়ে আসলে শুরু করেনি। একটা ভেঙে পড়া দেশকে সাহায্য করার জন্য বিভিন্ন উদ্যোক্তারা বিভিন্ন ধরনের উদ্যোগ শুরু করেন। তার মধ্যে আমি বলি যে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠান, যত বড় বড় প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, তার মধ্যে হয়তোবা অর্থায়নের হিসাব করতে গেলে পদক্ষেপ 5 বা 6 নম্বরে দেশের মধ্যে আসবে, আমরা যদি প্রতিষ্ঠান হিসাবে উল্লেখ করতে যাই। সেখানে আমার বাবার মতন যারা উদ্যোক্তা, যারা আসলে প্রতিষ্ঠা করেছেন এই প্রতিষ্ঠানটাকে, জনাব এবিএম সিদ্দিক, তাদের আসলে একটা দেশের যখন ভঙ্গুর অবস্থা, স্বাধীনতা যুদ্ধের পরে দেশের মানুষজনের একটা বাজে অবস্থা, তখন কিন্তু প্রথম শুরু হয় অ্যাবসলিউটলি মানবিক সাহায্য দিয়ে। তখন কি হতো, বিভিন্ন ধরনের গ্র্যান্টের টাকা আসতো, বিভিন্ন ধরনের সাহায্য পৌঁছেছে বিভিন্ন দেশ থেকে, সেই টাকাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাদের জীবনের একটা পরিস্থিতিতে উন্নয়নের জন্য শুরু। এটা যখন করা হলো, ওই সময় কিন্তু ছিল কি, আমি তাদেরকে একটা টাকা দিলাম, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করলাম, তারপরে কিন্তু শেষ। কারণ ওই টাকাটা আসলে নিয়ে বা তার ওই সাস্টেইনেবল মডেল দাঁড়াচ্ছে না। এক্স্যাক্টলি, তখন ছিল না প্রথম দিকে। এরপরে কিন্তু প্রত্যেকেই, আপনি যদি বড় বড় প্রতিষ্ঠান যতগুলো দেশে তৈরি হয়েছে, আপনি ব্র্যাকের দিকে তাকান, গ্রামীণ ব্যাংকের দিকে তাকান, আশা, ব্যুরো, যতগুলো বড় বড় প্রতিষ্ঠান আমরা দেখতে পাই, এমনকি ধরুন যেটা বললাম যে বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পদক্ষেপও পড়ে, আমাদের প্রত্যেকের উদ্যোগটাই ঘুরে ফিরে এক একজন হয়তো এক এক নামে বলে, কিন্তু প্রত্যেকের উদ্যোগ হয়েছিল সমন্বিত উন্নয়নের একটা চিন্তা ভাবনা থেকে। কি কি আছে ওটার ভিতরে? আমরা ওটাকে বলি আসলে বাংলায় 3টা স আর ইংরেজিতে 3টা সি দিয়ে পদক্ষেপ বলে, হলিস্টিক ডেভেলপমেন্ট অ্যাপ্রোচটাকে। সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে সক্ষমতা উন্নয়ন। আমাদের সক্ষমতা, জি, এটা অনেক সময় না আমরা স্কিলে আটকে যাই, শুধু স্কিল না, তার সার্বিক একটা সক্ষমতা উন্নয়নের জন্য একজন মানুষের তার চেষ্টা আমাদের করতে হয়। দ্বিতীয় থাকে আর্থিক সহযোগিতা। সেই সহযোগিতা হচ্ছে যার যেই পরিমাণ যেভাবে প্রয়োজন সেভাবে আসলে অর্থায়নটা করার চেষ্টা, এবং তার সাথে থাকে হচ্ছে বাজারের সাথে একটা সংযোগ স্থাপন। এখন এইটা কিন্তু বললাম কি একজন মানুষের গ্রোথ বা তার লাইফের উন্নয়নের জন্য। এই সেম প্রক্রিয়াটা কিন্তু মানুষকে আসলে বিপদ আপদ থেকে উদ্ধারের ক্ষেত্রেও আমাদেরকে ধরেন একটা প্রক্রিয়া অবলম্বন করতে হয়। তো টেকসই তখন হবে, ধরেন আমি আজকে সাহায্যটা দিয়ে আসলাম, আমি দিয়ে চলে আসলাম, এরপরে আর এটা কন্টিনিউ করলো না, তাহলে কিন্তু লাভ নেই। সো এইটারই উদাহরণ হচ্ছে, ধরেন আমরা যখন স্বাস্থ্যসেবার কথা বলছি, হয়তোবা একটা গ্র্যান্ট মানি বা একটা প্রক্রিয়া থেকে আপনার একটা অনুদানের অর্থ দিয়ে আপনার হসপিটালটা শুরু হলো, কিন্তু তারপরে কিন্তু এটাকে চালিয়ে নিতে হলে, পরিচালনাটাকে চালিয়ে নিতে হলে আপনার কোনো না কোনো ভাবে একটা আয়ের রাস্তা থাকতে হবে, যেটা দিয়ে আপনি আসলে ব্যয় করে আপনি টিকে থাকবেন। আমরা যেহেতু নন প্রফিট, আমরা কেউ আসলে প্রফিট জেনারেট করছি না, কিন্তু আমরা যে শব্দটা উচ্চারণ করি সেখানে হচ্ছে সারপ্লাস। আমাকে সারপ্লাস জেনারেট করতে হয়, করে একটা
টেকসই টেকসই প্রক্রিয়ার অবস্থানে মাধ্যমে আসতে আমাদের হবে। রিসালাত, আমরা আপনার ডক্টর কাছ ইসলাম থেকে আরো সিদ্দিকীর জায়গায় আমরা জানাবো। ফিরবো, তবে ফিরে আসছি আপনার কাছে আবারও একটা প্রশ্ন নিয়ে। আমরা যেহেতু স্বাস্থ্য খাত নিয়ে কথা বলছিলাম এবং আমরা জানি যে এখনো গ্রাম পর্যায়ে আমাদের পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা এখনো নেই। তো সেক্ষেত্রে যখন এই ধরনের বিপর্যয় অবস্থা আসে, আমরা প্রতি বছরই এমন ধরনের সমস্যা যখন সম্মুখীন হই, তখন চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা থাকে সেখানে, এবং সেখানকার যে ভুক্তভোগী মানুষরা রয়েছেন তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? আপনাদের এক্সপেরিয়েন্স কি বলে? আমাদের এখন পর্যন্ত অভিজ্ঞতা থেকে আমি ঘুরে ফিরে একটা জায়গায় ফেরত যাই সবসময়, অতিরিক্ত ঢাকা কেন্দ্রিক হওয়াটা আমাদের জন্য একটু বড় সমস্যা। আমাদের সব ইকোসিস্টেম তৈরি হয়েছে ঢাকার আশপাশ, ঢাকাকে ঘিরে, এবং এই কারণে দেখবেন যানজট থেকে শুরু করে সব সমস্যা এদিকে, অথচ সব ফ্যাসিলিটি, সব যা যা আপনাকে সার্ভিস নিতে হয় সব কিছু আবার নিতেও আসতে হয় ঢাকায়। কিন্তু আজকে যখন ঢাকার বাইরে গিয়ে আমরা একটু বেসিক অ্যামেনিটির ব্যবস্থা যদি করতে পারতাম, আমাদের যদি ঘুরে ফিরে আমি ওইভাবে ফেরত যাই, যে ওখানে সেবা দিবে আর যে সেবা নিবে তাদের প্রত্যেকেরই থাকে একটা, এখন তো সব সহ যদি বলি, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, জীবনভর পড়ে আসছি ছোটবেলা থেকে বইয়ে যে এইগুলো লাগে। সাথে আরেকটা জিনিস যুক্ত হয়েছে যেটা একটা বেসিক নিয়ে দেখুন, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি। এইটা হচ্ছে ষষ্ঠ একটা মৌলিক চাহিদা হিসাবে মানুষের তৈরি হয়েছে। এগুলোর ফ্যাসিলিটিটা যদি আমরা ঠিক মতন রাখতে পারতাম, তাহলে কিন্তু আজকে একজন চিকিৎসকের ওখানে গিয়ে থাকতে প্রবলেম হতো না, তার এখানে খারাপ লাগতো না যে আমি কিভাবে দেব। তবে আমি একটা জিনিস মানে মনে প্রাণে বিশ্বাস করি, সেটা হচ্ছে দেখেন আমাদের এই এনজিও সেক্টরের মতন যতগুলো আমাদের সেবামূলক সেক্টর আছে, সেটা বলেন শিক্ষা, চিকিৎসা, মানে বেসিকের মধ্যে আরেকটা পরে আইন সাহায্য, এগুলো ক্ষেত্রে আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশে 50%-এর অধিক ভালো মানুষ আছে বলেই বাংলাদেশ টিকে আছে। তো এটা যদি আপনি চিন্তা করেন, আমি জাস্ট আপনাকে গত 2 বছর আগের যখন বন্যাটা হলো, ওই সময় 15 দিনের নোটিসে সারা বাংলাদেশে আমরা আবার চিকিৎসার যে প্রক্রিয়াগুলো চালাই, ওখান থেকে আমাদের সকল ডাক্তারকে ওই বন্যার সময় আমরা ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা বেল্টে যখন ফ্ল্যাশ পাল্টা হয়ে গেল, তাদেরকে যখন ডেকে নিয়ে গেলাম যে আপনারা আসলে ক্যাম্প করতে চলে আসবেন, কল্পনা করতে পারবেন না যে কত দ্রুত আসলে সাহায্য আমরা পেয়েছি। সো ওই যে যখন দুর্যোগের বিষয়টা ঘটে, তখন এই যে মানুষের যে ঝাঁপিয়ে পড়ার একটা পজিটিভ মাইন্ডসেট, মানসিকতা আমাদের মধ্যে এখনো বিদ্যমান, এইটা দিয়েই আমরা টিকে আছি। মানে ওইটার কারণে আসলে আমরা এখনো সার্ভাইভ করি। এই জায়গায় আসলে আমার প্রশ্ন, আমরা তো ক্যাপাসিটি বিল্ডিং এর কথা বলি, এই যে আপনিও বলছেন আপনার অভিজ্ঞতা থেকে, ফ্ল্যাশ ফ্লাডের সময় উই হ্যাড নো আদার ওয়ে দেন রিলোকেটিং অল আওয়ার রিসোর্সেস ফ্রম ডিফারেন্ট সেক্টর অফ বাংলাদেশ, ডিফারেন্ট পয়েন্ট অফ বাংলাদেশ টু এ পার্টিকুলার রিজন। এই যে ক্যাপাসিটি বিল্ডিং এর কথা আমরা এতদিন ধরে বলি, কেন স্থানীয় পর্যায়ে আমরা এটা তৈরি করতে পারলাম না? কেন এখনো আমাদের ওই কোথাও থেকে রিলোকেট করে আনতে হচ্ছে? প্রবলেমটা কোথায় হয়ে গেছে? কারণ একটা ছোট প্রশ্ন একটু জুড়ে দিই এরই সাথে, আমরা আগাম এই সংকটটা অনুভব করে কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে এবার খাল খননের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যেন পানিগুলো নেমে যেতে পারে। এটা কতখানি পজিটিভলি আপনি দেখছেন সামগ্রিক বাস্তবতায়? আচ্ছা, প্রথম পার্টটার উত্তর দিই যে ধরেন আমাদের ইকোসিস্টেম ডেভেলপমেন্টটা করতে হলে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব বা স্থানীয় সরকার যেটাকে আমরা বলি, ওটাকে আসলে আরো অনেক বেশি এম্পাওয়ার করতে হবে, স্ট্রেনথেন করতে হবে। এখন আপনারা জানেন যে আমাদের ওখানে আসলে বিভিন্নমুখী দুর্বলতা আছে, সেটা ইনফ্রাস্ট্রাকচার, করাপশন, যাই বলি না কেন, সবকিছু মিলে আমাদের আসলে কাজ করতে হয়। এখন ওই যে উন্নয়ন সূচক যখন বলি আমরা, এলডিসি গ্র্যাজুয়েশন থেকে বিএ গ্র্যাজুয়েশনটা আমাদের মোটামুটি 3 বছর পেছালো। এটার কারণ কি দেখেন, আর্থিকভাবে আমরা হয়তো অর্থের হিসাব, নাম্বারের হিসাবে সব জায়গায় আমরা কিন্তু মোটামুটি আসলে যেভাবে আগানো, তাতে কিন্তু মোটামুটি আমাদের কথা হতে পারতো যে আমরা কেন এলডিসি গ্র্যাজুয়েশন করলাম না। কিন্তু আমরা যখনই কোনো সামাজিক সূচক দেখতে যাই, সেই সামাজিক সূচকগুলোতে কিন্তু আমরা ভয়ঙ্করভাবে পিছিয়ে। সো ওইটা আমাদের মাথায় রাখতে হবে, যেটাকে আসলে আমরা বলি কোয়ান্টিটেটিভ গ্রোথ আমাদের হয়তো হয়েছে, কিন্তু কোয়ালিটেটিভ গ্রোথ বা গুণগত গ্রোথ আমাদের কিন্তু এখনো পর্যন্ত জাতিগতভাবে আমাদের কিছু জায়গায় বাকি। ঠিক ওই কারণেই আসলে আমাদের ইকোসিস্টেম ডেভেলপমেন্টটাও ঢাকা শহরের বাইরে যখনই আমরা চিন্তা করতে যাই, আমাদের এই জিনিসটা আসে নাই। এর প্রত্যেকটা জিনিস সবার আগে যেটা আসে, আমরা সবসময় তো বলি গ্রুমিং বা এডুকেশন, এটার থেকে কিন্তু সবকিছু শুরু। আপনার আগে আমার শিক্ষা যখন ঠিক জায়গায় যাবে একটা দেশের, তখন গিয়ে দেখবেন মানুষের মধ্যে প্রবণতা জন্মাবে যে আমি আসলে এই দায়িত্বশীলতা বাড়বে, বিভিন্ন যে আমার যে প্রক্রিয়াগত উন্নতিগুলো আমাদের তখন আমরা আসলে দেখতে পাবো আমাদের ইকোসিস্টেম ডেভেলপমেন্টের। এখন আছে খাল খনন বা ওই জায়গাটা থেকে আমাদের কিন্তু
সবসময় ঐতিহাসিকভাবে দেখবেন আমাদের ডেল্টা প্ল্যান থেকে শুরু করে সবকিছু বেশ ইনফ্লুয়েন্সড হয় নেদারল্যান্ডস দিয়ে। নেদারল্যান্ডস আপনি জানেন যে সমুদ্রের উচ্চতা থেকে দেশটাই নিচে, এই কারণে কিন্তু ওরা একটা প্রক্রিয়া করে ওই নদী নালা চ্যানেলিং করে পানি কিন্তু ওরা সব সময় বের করে নিতে পারে। আমাদেরও সেম প্রক্রিয়াটা খুব জরুরি। এখন আমাদের আমরা ভূ রাজনীতি বলি বা যেই কারণেই বলি না কেন, আমরা এমনভাবে আছি যেখানে আসলে অনেক সময় ভারত থেকে পানি ছেড়ে দিলেও আমরা বিপদে পড়ে যাই। সেই আবার আমাদেরকে চিন্তা করতে হয় যে আমরা কিভাবে আসলে আমাদের এই খাল খনন বা প্রক্রিয়াটা করব। আমরা যদি সব ছেড়ে দেই, নদী নালা পানি থাকলে সাথে পাশের ইকোসিস্টেমটা অনেক বেশি সুন্দর হয়, ওখানে গাছপালা কৃষি সবকিছু মিলে আপনার পুরো একটা পরিবেশ তৈরি হয়। এই প্রক্রিয়াটা করতে পারলে অবশ্যই আমাদের কাজে দেবে। পজিটিভলি দেখছি যে আসলে এই প্রক্রিয়াটা করার পিছনে মানে বাধাটা কোথায়? কোনগুলো আমাদের এই কেন এত সময় লেগে গেল? আমরা এত সময় প্রতি বছরই ক্ষয়ক্ষতিতে পড়তে হচ্ছে, প্রতি বছরই কিন্তু আমরা এই কথাগুলো নিয়েই চলে আসি যে আজ যেমন রাঙামাটির অবস্থা দেখছি, কাল বান্দরবানের অবস্থা দেখছি, তো প্রতি বছর এই কথাগুলো কিন্তু আসে। তারপরেও থাকে প্রশ্ন যে কেন আমরা এই বাধা অতিক্রম করে আসতে পারছি? আমরা সংকটে পড়লে উদ্ধারের রাস্তা খুঁজি, কিন্তু আমরা দীর্ঘমেয়াদে কিছু ভাবছি না বা ভাবি না কিনা। সেই প্রতিরোধ তো সবসময় উত্তম আমরা বলি, কিন্তু ওই ঘুরে ফিরে দেখেন আবার ওই একটা কথাতে ফেরত যাব। আমাদের দায়িত্বশীলতা বাড়তে হলে তার আগে আসলে কিছু বেসিক ঠিক হতে হয়। শিক্ষা, প্রপার শিক্ষা হতে হয়। শিক্ষা খালি বললাম পুঁথিগত বিদ্যা দিলাম তাতে হয় না। ওই দায়িত্বশীলতা তৈরি হলে মানুষের মধ্যে আস্তে আস্তে মানে উন্নয়নটার দিকে যাবে। কিন্তু আমাদের হওয়া না হওয়ার পিছনে এই যে খাল খনন বা আমার যেই কাজগুলো করলে উন্নতি হবে, এটার পিছনে একটা বড় বাধা হয়তো বা কাজ করে যে দেশে জনসংখ্যা এত বেশি, আপনার যে পরিমাণ ল্যান্ড বা ভূমি অ্যাভেলেবেল, সেটা যখনই আসলে আপনি চিন্তা করেন দাম এত বেশি, মানুষজন চিন্তা করে যে আসলে ওইটার চেয়ে তো এইটাতে রিটার্ন বেশি। সো ওই যে বললাম যে আমার দায়িত্বশীলতা আসলে আমি কি করব, আমি শুধুমাত্র ফাইন্যান্সিয়াল রিটার্ন খুঁজবো না, তখন সোশ্যাল রিটার্ন, আমি এর বিয়ন্ড গিয়ে আমি চিন্তা ভাবনাটা করার আমার মান মানসিকতাটা তৈরি হবে। আমরা আজকে এসডিজি নিয়ে কথা বলছি, টেকসই উন্নয়ন নিয়ে কথা বলছি, ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, কিন্তু যখন ইমিডিয়েট কাজের চিন্তা আসে তখন আসলে ওই ফাইন্যান্সিয়াল গেইন নিয়ে চিন্তা করতে গিয়ে আসলে অনেক সময় ওই ক্রাইসিস ম্যানেজ করতে আমাদের জীবন শেষ হয়ে যায়। আমরা যেহেতু ডিজিটাল রূপান্তরের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলছিলাম, তথ্য প্রযুক্তি নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, একটু জানতে চাচ্ছি যে আমাদের দেশে একদম তৃণমূল পর্যায়ে যে এনজিওগুলো রয়েছে তাদের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির যে ব্যবহারটা সেটা কতটুকু জরুরি, এবং গ্রামীণ পর্যায়ে এই তথ্য প্রযুক্তির ব্যবহার চালু করতে আপনারা কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন? দেখুন, আমি একটু আগে আলোচনায় বলছিলাম যে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের সাথে একটা বেসিক রিকোয়ারমেন্ট এখন তথ্য প্রযুক্তি। এবং ওই আপনি চিন্তা করে দেখেন ইন্টারনেট না থাকলে কেমন লাগে এই মুহূর্তে। সো ওটা হয়ে গেছে যে বিদ্যুতের চেয়েও আমার বিদ্যুৎ না থাকলে অসুবিধা নেই, অন্ধকারের ভিতরে গান ঘুরছে, আমি বন্দি কারাগারে, ওই ফিলিং থেকে কিন্তু আমরা অপারেট করি। আর তৃণমূল পর্যায়ে আমার মানে আমার ডক্টরেটের পুরো বিষয়টাই হচ্ছে গিয়ে তৃণমূল পর্যায়ে, মানে আমি বেস অফ পিরামিডে কিভাবে আসলে ডিজিটাল মার্কেটিং বলি, তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাদের কাছে আসলে বিভিন্ন উদ্যোগ পৌঁছে দিতে পারি, এটা নিয়ে আমার পুরো গবেষণার কাজটা ছিল। তো ওইটা করতে গিয়ে আমার একটা মানে ওটার শুরু এবং পরে ইমপ্লিমেন্টেশন প্রত্যেকটা পর্যায়ে আমার যেটা মানে ধারণা হয়েছে, আমাদের এমনকি তৃণমূল পর্যায়েও ডিজিটাল ব্যবহারের কোনো ব্যারিয়ার নাই। কারণ আপনি যদি চিন্তা করেন যেভাবে তথ্য প্রযুক্তি উৎকর্ষতা হয়েছে, সেটা হচ্ছে কি সবার আগে ওই ইউআই ইউএক্স শব্দটা আমরা অনেক শুনি, যে সবসময় ইউজারের জন্য জীবনটা যাতে খুব সহজ হয় ওভাবে চিন্তা করে কিন্তু তথ্য প্রযুক্তি এগিয়েছে। তাতে আসলে যে কেউ তথ্য প্রযুক্তি ব্যবহার খুব দ্রুত শিখে নিতে পারে। তারপরেও আমরা সাধারণত মানে একমত হচ্ছে তৃণমূল পর্যায়ে এটার যেতে কোনো আপত্তি নাই। উল্টা আমরা নিতে গেলে সাধারণত দুইটা বাস্তবতা ফেস করি। একটা হচ্ছে আমাদের নিজেদের প্রতিষ্ঠানে যারা এত বছর ধরে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে আসলে পরিবর্তন প্রতিরোধ, যেটা আমরা যেটাকে বলি চেঞ্জ রেজিস্ট্যান্স, যে আমি এভাবে করে অভ্যস্ত, আমার দরকার কি দরকার পরিবর্তনের, ওই জায়গাটা আমাদেরকে আটকাতে হয়। আরেকটা হচ্ছে মানে বাস্তবায়নকালীন যে অন্তর্বর্তীকালীন একটা ব্যয় বৃদ্ধি, মানে আপনাকে তখন হয় কি ওই চেঞ্জ রেজিস্ট্যান্স ঠেকাতে গেলে ট্রেডিশনাল মেথডও চালিয়ে যেতে হয়, সাথে আবার অল্টারনেট যে আমাদের যে তথ্য প্রযুক্তির প্রক্রিয়াটা ওইটার পিছনে একটা ব্যয় করতে হয়। সেই ইন্টারিম পিরিয়ডটাতে যখন আপনি বাস্তবায়নে যাচ্ছেন তখন আমাদের আসলে বেশ খরচ বেড়ে যায়। ওই খরচটা বহন করার একটা ক্যাপাবিলিটি আসলে আমাদের থাকাটা। ডক্টর সালাত, এইখানটাই প্রশ্ন। আমরা তো উন্নত বিশ্বে এআই এর যেভাবে ব্যাপ্তি দেখছি, সেই সাথে আমাদের, আপনি বলছিলেন যে আমাদের মধ্যে তৃণমূল পর্যায়ে পৌঁছে যাওয়া খুব একটা কঠিন বিষয় না, কারণ আমাদের ইন্টারনেট পেনিট্রেশন বেড়েছে, সেলফোন পেনিট্রেশন বেড়েছে, স্মার্টফোন পেনিট্রেশন অনেক বেড়েছে। আপনি যেহেতু একটা স্টার্ট আপ কমিউনিটির সাথে সরাসরি কানেক্টেড, এই যে গ্র্যান্টটা আমাদের
উন্নয়ন সহায়তা হিসেবে আসে, এটাকে কি আমরা কোনোভাবে স্থানীয় পর্যায়ের স্টার্ট আপ ফান্ড হিসেবে, সিড ফান্ড হিসেবে আমরা চ্যানেল করতে পারি কিনা, এরকম সুযোগ আছে কিনা বা এরকম করছেন কিনা আপনারা? এই প্রত্যেকটা আমাদের যখনই এখন কোনো প্রজেক্ট আসে, কোনো ধরনের বাইরে থেকে বলি কি আমাদের যে কোনো, এমনকি সরকারি প্রজেক্ট বা যে কোনো ধরনের কাজ হয়, এটা কিন্তু একটা বড় অংশ এখন বলে দেওয়া থাকে যে এটা তথ্য প্রযুক্তির খাতে আসলে রাখতে হবে। এবং এটা অবশ্যই যখন আমরা এটা বাস্তবায়ন করতে যাই বা এটা আমরা ইমপ্লিমেন্টেশনে, আমরা কিন্তু তথ্য প্রযুক্তির জন্যই খরচ করছি। সো আমি স্টার্ট আপ বা আপনি ওইভাবে যদি বলেন, না বলে আমি বলবো যে ধরেন আমি এই কাজটা করব, সেই কাজের জন্য যেই একটা সার্টেন পার্সেন্টেজ অবশ্যই তথ্য প্রযুক্তির জন্য ব্যয় ধরা থাকে, এবং ওই ব্যয় করার জন্য মানে আমাকে কোনো না কোনোভাবে একটা তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে কিন্তু আমরা কাজ করছি এবং ব্যয়টা করছি, যাতে আমরা এই তথ্য প্রযুক্তির উন্নয়ন বলি কি ইমপ্লিমেন্টেশনের কাজগুলো ঠিক মতন করতে পারি। সেক্ষেত্রে একদম রুরালে যারা আছেন, যে ক্যাপাসিটিটা আমরা বিল্ড করতে যাচ্ছি, যে তারুণ্যকে আমরা চ্যানেল করতে চাচ্ছি, ইগনাইট করতে চাচ্ছি, তাদের মধ্যে কি সেই সক্ষমতাটা তৈরি হয়েছে? আমি হয়তো একটা সিড ফান্ড দিলাম তাদেরকে, তারা কি তাদের স্থানীয় সমস্যাগুলোর স্থানীয় সমাধান বের করতে আগ্রহী কিনা, নাকি তারা শুধুমাত্র টিকটক, সোশ্যাল নেটওয়ার্কের যেটা ট্রেন্ডিং কালচার, এই কালচারে গা ভাসাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে? দেখেন, এই যে এই আলাপটা সব সময় হয় ঘুরে ফিরে, তথ্য প্রযুক্তি তো নিজে ভালো বা খারাপ না, আমাদের ব্যবহার আমার উপর ডিপেন্ড করে, আমার উপর নির্ভর করছে যে আমি এটাকে ভালোভাবে করব না খারাপভাবে ব্যবহার করব। অবশ্যই ওই আবারও একই জায়গায় ফেরত যে শিক্ষার দায়িত্বশীলতা বাড়লে মানুষের মধ্যে এই প্রবণতা তৈরি হয়। তো আপনি দেখবেন যেই ছেলেটা আজকে টিপিক্যাল, আমি বয়সের বললো যদি 18 বছর বয়স পর্যন্ত আচরণ করছে অ্যাজ ইফ সে আসলে তার কোনো দায়িত্ব নাই, যেই মুহূর্তে তার কোনো না কোনোভাবে পরিবার বা কোনো না একটা দায়িত্বে জড়াতে হয়, তখন কিন্তু ঘুরে ফিরে মানুষটা আবার চিন্তা করা শুরু করে যে সে কীভাবে এটার আসলে ব্যবহারটা করতে পারবে। ওই ব্যবহারটা করতে গেলে তখন তাদের মধ্যে যদি আমরা আসলে একটু ইগনাইট করতে পারি প্রয়োজনীয়তাটা, তখন কিন্তু তাদের পক্ষে সম্ভব। একটা জাস্ট বলি, আমরা এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলি, কিন্তু সবসময় আমাদের প্রবণতা জন্মায় সবাই উদ্যোক্তা হব। এটাও আসলে ভাবনাটা ভুল। উদ্যোক্তা হবে আসলে হয়তো 10 জনে একজন, সে ওই একজনের সাথে আরো 10 জন কাজ করবে, এবং এই প্রবণতাটা আমাদের তৈরি করতে হবে। এই নেতৃত্ব না, ওই পরিস্থিতি বলি, আমাদের যে বিভিন্ন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বলি, সেখান থেকে আসলে তৈরি হচ্ছে। আমাদের এখন অনেক ইনোভেটিভ অ্যাপ্রোচ আছে। আমরা না গুরু শিষ্য মডেলেও বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে আমরা কাজ করছি, যেখানে আমরা বলছি যে একটা উদ্যোগ তুমি শিখলা, ক্লাসরুম আমি পুঁথিগতটা দিলাম, দেওয়ার পরে তাদেরকে আবার মেন্টরশিপ ট্রেনিংয়ে আমরা পাঠিয়ে দিচ্ছি বিভিন্ন আমাদের উদ্যোগে, যে তুমি গিয়ে তার সাথে 6 মাস কাজ করে তুমি কাজ শিখে তারপরে তুমি তোমার উদ্যোগটাকে চালিয়ে নাও। তো এই কাজগুলোর কিন্তু ইম্প্যাক্ট আমরা দেখা শুরু করেছি। আর তথ্য প্রযুক্তিতে জানেন ফ্রিল্যান্সার একটা খুব মানে একদম ট্রেন্ডি ওয়ার্ড, সবাই করার চেষ্টা করছে। এই জায়গাতেও আমাদের আসলে কিন্তু একটা পর্যায় পর্যন্ত উন্নতি হয়েছিল। এখন এআই এর কারণে এটার প্রক্রিয়াটা পাল্টাবে, বেসিক কাজগুলো আর আমরা কেউ পাবো না, ওগুলো আসলে এআই নিয়ে নেবে, ভ্যালু এডিশন করবো। চলে আসছে আপনার কাছে, একদম ছোট করে জানতে চাই যে পদক্ষেপকে আগামী 10 বছরে কোথায় দেখতে চান, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমরা পদক্ষেপকে নিয়ে আমাদের চিন্তা ভাবনাটা হয়েছে, আমি যেটা বললাম যে আমাদের সমন্বিত উন্নয়ন প্রক্রিয়ায় আমরা সামনে এগিয়ে যেতে চাই। আর তার সাথে আমরা টেকসই পদক্ষেপ সূচক বলে একটা সূচকের তালিকা তৈরি করেছি, যেখানে আমরা প্রায় 11টা এরিয়া বেছে নিয়েছি। যেমন ধরেন আমি যদি এইভাবে বলি, ফার্স্ট অ্যাক্সেস টু ফাইন্যান্স, এটার থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্টও, একটা নতুন স্কিল ডেভেলপ করতে হেল্প করলাম, থেকে আমাদের একদম প্রতিষ্ঠানের মানুষজনের স্কিল ডেভেলপমেন্ট কিংবা প্রতিষ্ঠানের টেকসই হওয়া, এরকম 11টা সূচক নিয়ে আমরা যেভাবে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বলি, সিমিলারভাবে পদক্ষেপের জন্য আমরা এরকম কতগুলো সূচক নিয়েছি, যেখানে এক্সটার্নাল, ইন্টারনাল এবং মিক্সড কতগুলো মানে সূচকে আমরা ট্র্যাক করবো আগামী 5 বছর আমরা আসলে কোথায় পৌঁছাচ্ছি এবং কোথায় পৌঁছতে চাই। তা যদি বলি, আমাদের চিন্তা ভাবনাটা হচ্ছে 1, 3, 5 সূচকে এগিয়ে যাওয়া। 1 নম্বর বলতে আমরা বলি আমরা এই সেক্টরের, আমাদের পুরো এনজিও বা নন প্রফিট সেক্টরের 1 নম্বর কর্মী বান্ধব প্রতিষ্ঠান হতে চাই, সেটা মানুষ যাতে কাজ করে আনন্দ পায় পদক্ষেপে, সেটার সূচকে। 3 বলতে আমরা বোঝাই যে বৈশ্বিক যোগাযোগ, এই যে আমরা এত আলাপ করলাম, এখানে যেন আমরা 3-এর মধ্যে থাকতে পারি। আর আমরা যে এই যে এসপিআই বা সাস্টেইনেবল পদক্ষেপ ইন্ডেক্স বা টেকসই পদক্ষেপ সূচক বললাম, এটাতে আমরা আসলে বাংলাদেশের 5-এর মধ্যে আসতে চাই। এই হচ্ছে আমাদের। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর